মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। সুলতান বলে কি যা খুশি তাই করবে নাকি? আর আমরা চুপ করে সহ্য করব? আরে আরে সর্বনাশ! ফেলো ফেলো, তাড়াতাড়ি ফেলো। এগুলো ফল নয়, এগুলো সব পোকা। মনে হয় বিষাক্ত পোকা। পানিতে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা করব? আরে বাঁচা দায় হবে যে। এ তো সারা দুনিয়ার সাপ এখানে জড়ো হয়েছে। কি এক মড়কে সারা কায়রো উজাড় হয়ে যায়। আমার এমনি বিবি বাচ্চাদেরও খেয়ে নেয় সেই মড়ক। আমার চুড়িগুলো খুলে দিচ্ছি, পরে বসে থাকো তাহলে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন ফিরোজের বিবি ও সুলতান। হাসান আবদুল্লাহর কাহানি শোনাচ্ছেন বেগম শেহরাজাদ। হাসানকে কায়রোর সুলতান বন্দী করে রেখেছিল ফাটকে। সুলতানের মৃত্যুর পর তার বেটা সুলতান খলিফা মোহাম্মদ ইবন থাইলুন তাকে ফাটক থেকে দরবারে ডেকে পাঠায়। কারণ সুলতান মোহাম্মদ ইবনের হাতে আসে একটা কৌটো। সেই কৌটোয় আছে ছোট্ট একটা মাটির ডেলা আর এক টুকরো ছাগলের চামড়ায় কিছু লেখা। এর রহস্য উদ্ধার করতে পারবে একমাত্র হাসান আবদুল্লাহ, তাই তাকে ডাকা। কৌটোর রহস্য উদ্ধার করতে বসে সে শুরু করে নিজের জীবনের গল্প। পণ্ডিত হাসান কি করে দেউলিয়া হয়ে যায় এবং তারপর তাকে এক বেদুইন 1500 দিনারে কেনে কিভাবে, সেই পর্যন্ত বলেই সময় শেষ হয়ে যায় বেগমের। কেনার পরে কি করে তা আর বলতে পারেন না বেগম। হাসান আবদুল্লাহ ও তার মালিক সেই বেদুইন বেরিয়ে পড়ে। কিন্তু ভাই, এইভাবে একটা উটে করে তো বেশি দূর যাওয়া যাবে না। আর দুজনেই যদি উটের পিঠে চড়ে বসি তাহলে উটটা বড্ড তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। দুজনে চড়বো কেন মালিক? তুমি বসো উঠে, আমি পাশে পাশে হাঁটতে থাকি। তাই কখনো হয় নাকি? তাহলে যে তুমি ক্লান্ত হয়ে পড়বে। সুতরাং কায়রো বাজার থেকে একটা ভালো দেখে উট কেনা হয়। তার পিঠে চড়ে বসে হাসান। উট সামলাতে পারবে তো? এককালে উটের দৌড়ে রীতিমতো পুরস্কার জিতেছি। উটের দৌড়, তীর চালানো, নৌকো বাওয়া, এমন অনেক প্রতিযোগিতায় আমার পুরস্কার বাঁধা থাকতো। উট শুধু নয়, কায়রো বাজার থেকে হাসানের বেশভূষাও কেনা হয়। এর আবার দরকার কি? দরকার আছে, খুব দরকার আছে। মরুভূমির পথ ধরে যাব আমরা। এমন পোশাক আশাক না হলে তো গরমে মরে যাবে। আচ্ছা, এবার চলো কিছু খানা পিনার সামান বেঁধে নিয়ে পথ ধরি। অনেক বেলা হয়ে গেল এখানে, চলো। খানাপিনার সামান কিছু বেঁধে নিয়ে বেদুইন ও হাসান মরুভূমির পথ ধরে। ছোট বড় নানা বিপত্তি কাটিয়ে টানা 10 দিন চলে তারা এসে পড়ে একটা শহরে। আজীব শহর তো, সবকিছু আছে কিন্তু লোকজন নেই। ছিল, এককালে সবই ছিল, কিন্তু আল্লাহর অভিশাপে সব শেষ হয়ে গেছে। অভিশাপ? হ্যাঁ। কি কি অভিশাপ? সে অনেক কথা। এক সময় এখানে মানুষজন গমগম করত। আল্লাহ এদের সব কিছু দিয়েছিলেন, আনন্দ, দুঃখ, হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, ঘৃণা। মানে একটা মানুষের জীবনে যত রকমের রং লাগে সব সব দিয়েছিলেন। ভালোই ছিল এরা। কিন্তু একদিন ইবলিশ এসে জুটল এদের দেশে। সঙ্গে নিয়ে এলো লোভ, আর তারপরেই মানুষ লোভী হয়ে ওঠে। সোজা পথে কামিয়াব না হতে পেরে বাঁকা পথ ধরে। লোকের ওপর লোকের বিশ্বাস উঠে যায়। চরম নৈরাজ্য তৈরি হয়। হানাহানি, মারামারি শুরু করে দেয় নিজেদের মধ্যে। শেষে আল্লাহ বিরক্ত হয়ে নিজেই ভেঙে দেন এই সমাজ। আর আল্লাহর দেওয়া যত রং, জীবনের যত চাবি, সব ওইখানে তুলে রাখেন। আঙুল তুলে একটা পাথরের গম্বুজ দেখায় বেদুইন।
গম্বুজটা দেখতে ঠিক যেন একটা উল্টানো মানুষের মতো, মাথা নিচে, পা ওপরে, ওপরে ওই পায়ের আঙুলের মতো আংটাগুলোয় চাবি ঝুলছে। ওগুলো তো পাথরের মনে হচ্ছে না। পাথর কেন হবে? একটা সোনার, একটা রূপোর, একটা তামার, একটা লোহার আর একটা সীসার। ওগুলোর মধ্যেই রয়েছে জীবনের নানান রং। কোনোটাই দুঃখ, কোনোটাই কান্না, কোনোটাই আনন্দ, কোনোটাই সম্পদ। ওই চাবিগুলোই নামাতে হবে। বেদুইন একটা ধনুক বের করে তীর জোড়ে। ধনুকটা আগে দেখেনি হাসান, বেশ দরের জিনিস। খাস ভারতবর্ষ থেকে কিনে এনেছি। এমন জিনিস এখানে মেলে না। ধনুকটা দেখে হাসানের খুব লোভ হয়। ইস, একবার যদি হাতে নিয়ে দেখতে পারতাম। ইচ্ছা পূরণও হয় তার। প্রথম তীরটা বেদুইন নিজে চালায় চাবিগুলোকে লক্ষ্য করে, কিন্তু তীরটা চাবি পর্যন্ত পৌঁছয় না। একবার চেষ্টা করে দেখবে নাকি হাসান ভাই? সে আর বলতে, হাসান এক গাল হেসে এগিয়ে যায়, চাবিগুলোর দিকে তীর তাক করে প্রশ্ন করে, কোনটা চাই? যেটা খুশি। তাহলে সোনারটাই নামাই প্রথমে। নামাও। প্রথম চেষ্টাতেই সোনার চাবিটা নামিয়ে ফেলে হাসান। বেদুইনকে এগিয়ে দিলে বেদুইন সেটা নিতে চায় না। ওটা তুমি পেরেছ, তোমার ওটা। একে একে রূপোর চাবি, লোহার চাবি এবং সীসার চাবি পেড়ে ফেলে হাসান। বাকি থাকে শুধু তামার চাবিটা। সোনার এবং রূপোর চাবি হাসানকে দেয় বেদুইন। এ দুটো যখন তোমার এতই পছন্দ, তোমার কাছেই থাক। আমাকে বরং লোহার আর সীসারটা দাও। হাসান চাবি দুটো কোমরে গুঁজে তামার চাবির দিকে তীর তাক করতেই চোখে একদানা ধুলো এসে পড়ে তার। সে চোখ বন্ধ করে ঝুঁকে পড়ে এবং একটা অঘটন ঘটে যায় মুহূর্তে। ধনুকে লাগানো তীরটা তার পায়ের পাতা ফুঁড়ে বালিতে গেঁথে যায়। পরিত্রাহী চিৎকার করে ওঠে হাসান। বেদুইন ছুটে আসে, সেই তীরটাকে টেনে বের করে হাসানকে মুক্ত করে। তারপর এক টুকরো কাপড় বেঁধে দেয় তার পায়ে। এতে অন্তত রক্ত পড়া বন্ধ হবে। কিন্তু তোমার তো ওষুধ দরকার। এখানে ওষুধ পাই কোথায়? ওই জনমানবহীন প্রান্তরে আর কোথায় ওষুধ? অগত্যা ওইভাবেই থাকতে হয় হাসানকে। যন্ত্রণা হলেও কিচ্ছু করার নেই। ওইভাবেই তারা বিদায় নেয় সেই উজাড় হয়ে যাওয়া শহর থেকে। এই এক একটা চাবি জীবনের এক একটা রং। যার কাছে থাকে তার জীবন সেই চাবির রঙে রাঙিয়ে যায়। তোমার এই সোনা আর রূপোর চাবি দুটো মনে হয় কোনো আজে বাজে রং হবে। পথে যেতে যেতে হাসানকে বলে বেদুইন, এবং ঠিকই বলে। সোনার চাবিটা দুর্ভাগ্যের চাবি আর রূপোরটা দুঃখের। কিন্তু সে তো আর হাসান বা বেদুইন জানে না। সবই আন্দাজে বলে দেয় বেদুইন। আর আন্দাজের উপর নির্ভর করে চাবি দুটো তো আর ফেলে দেওয়া যায় না। সুতরাং চাবি দুটো কোমরে গুঁজেই রাখে হাসান। 3 দিন নাগারে পথ চলার পর একটা বাগানে এসে পৌঁছায় তারা। পাশে আবার নদী বয়ে চলেছে। এখানে একটু জিরিয়ে নি, কি বলো? বলার আর কি আছে? একে পায়ের ক্ষতর যন্ত্রণা, তার উপর পথ চলার ক্লান্তি, তার উপরে খিদে, সব মিলিয়ে হাসানের তখন জানটা বুঝি বেরিয়ে যায় আর কি। সুতরাং সে রাজি হয়ে যায় বেদুইনের কথায়। নদীর পানিতে হাত মুখ ধুয়ে পেট ভরে পানি খেয়ে বসে তারা একটা গাছের ছায়ায়। বেদুইন গল্প জোড়ে। বুঝলে হাসান ভাই, এবার আসল কাজ। কি কাজ? এবার আমরা যাব সাদ্দাতের শহর। আমরা যাব মানে তুমি আমাকে নিয়ে যাবে। আমি নিয়ে যাব? প্রচন্ড অবাক হয় হাসান। আমি তো চিনি না সে শহর কোথায়। আরে চিনতেও হবে না, পুরোটা শোনো। আল্লাহ তোমাকে পছন্দ করেছেন সেখানে যাওয়ার জন্য। আমি তার ইচ্ছে জানতে পেরেছি, তাই তো তোমার সঙ্গে ঝুলে পড়েছি। দেখলে না, আমি চেষ্টা করে পারলাম না, কিন্তু তুমি 4 বার তীর ছুঁড়লে আর 4 বারই 4টে চাবি খসে পড়ল। আমি না থাকলেও তুমি ঠিকই একদিন না একদিন ওখানে যেতে। কিন্তু কিভাবে?
এই যে এই চাবিগুলো পেয়েছ, এরাই তোমাকে নিয়ে যাবে। আবার তারা উঠে চড়ে বসে। নদীর ধার ধরে বাগানের পথে চলতে চলতে একটা গাছ দেখতে পায় তারা। গাছে লাল রঙের রসালো ফল ঝুলছে। দেখে তো মনে হচ্ছে ভালোই মিঠা ফল। ফল দেখে আর লোভ সামলাতে পারে না হাসান। উট ঘুরিয়ে গাছের নিচে গিয়ে দাঁড়ায়। হাত বাড়িয়ে একটা ফল পেড়ে কামড়াতেই তীব্র যন্ত্রণা অনুভব করে মুখে। ফলটাও আটকে যায় মুখের মধ্যেই। আরে আরে সর্বনাশ! ফেলো ফেলো, তাড়াতাড়ি ফেলো। এগুলো এগুলো ফল নয়, এগুলো সব পোকা, মনে হয় বিষাক্ত পোকা। ফেলো ফেলো। বহু চেষ্টা করেও হাসান মুখ থেকে টেনে বার করতে পারে না পোকাটাকে। বেদুইন ছুটে এসে একটা ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোকাটাকে বার করে ফেলে শেষ পর্যন্ত। মারাত্মক বিষাক্ত পোকা মনে হয়। গালটাল একেবারে ঝুলে গেছে দেখছে। শুধু গালই নয়, পোকার রস ঢুকে পেটেও ব্যথা শুরু হয়। এই নাও, একটু পানি খাও, নাও। আর তো কিছু নেই ওই বাগানে খাওয়ার মতো, সুতরাং পানি এগিয়ে দেয় বেদুইন। কিন্তু হাসানের মুখের যা অবস্থা তখন, সে পানিও খেতে পারে না। আবার তারা উটের পিঠে বসে চলতে শুরু করে। এদিকে হাসানের পা ফুলতে থাকে, মুখ গলা ফুলে ওঠে, পেটে যন্ত্রণা শুরু হয় এবং রাতের বেলা ধুম জ্বর আসে তার। বেশ ভালোই বিষাক্ত পোকা ছিল ওগুলো, কিন্তু চিন্তা করো না, সব সেরে যাবে। একটু কষ্ট সহ্য করতে হবে তোমায়, এই যা। একবার যখন সাদ্দাতের শহরে যাবার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তখন সেখানে না যাওয়া পর্যন্ত তোমার রেহাই নেই। টানা দিন কতক চলে তারা এসে দাঁড়ায় একটা পাহাড়ের নিচে। পাহাড় ঠিক না, একটা টিলা খাড়া উঠে গেছে। গায়ে তেমন খাঁজ ফোকর নেই, প্রায় 10 তলা বাড়ির সমান উঁচু। এই যে এটা, এবার এটা বেয়ে তোমায় উঠতে হবে ভাই। এই কদিনে হাসানের শরীরে বিষক্রিয়া অনেকটাই কেটে গেছে। গালের ও গলার ফোলা কমে এসেছে অনেক। কথা বলতে পারছে আবার আগের মতো। পেটের ব্যথা আর নেই, তবে পায়ের ক্ষত তখনও সারেনি। তখনও খোঁচা লাগলে রক্ত ঝরে। ক্ষতটা তো আর কম কিছু হয়নি, পায়ের ওপর দিয়ে গেছে বলে রক্ষে, নইলে তোমার রক্ষা পাওয়ার কথা ছিল। কিন্তু পায়ের ক্ষত ধরে তো বসে থাকলে চলবে না দোস্ত। এই পাহাড়ে তো উঠতে হবে তোমাকে, এবং একা উঠতে হবে। একা? কিন্তু উঠে করব কি? উঠে অপেক্ষা করতে হবে। সূর্য ওঠার সময় সূর্যের দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে তোমায়, আর তারপর তুমি নেমে আসবে নিচে। তাতে লাভ? পাহাড় থেকে ঠিক যে জায়গায় তোমার পা পড়বে, সেখানেই নাকি লুকিয়ে আছে সাদ্দাতের শহরের হদিশ। সুলতান সাদ্দাত ছিলেন কিংবদন্তির এক সুলতান। তাকে নিয়ে বহু কাহানি আছে। কিন্তু সাদ্দাতের শহরে গিয়ে হবেটা কি? জীবনের সব দুঃখ কষ্ট মিটে যাবে, তোমারও আর আমারও। আবার আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, আমরা আবার স্বপ্ন দেখতে পারবো। স্বপ্ন ছাড়া যে মানুষ বাঁচতে পারে না দোস্ত। রাত থাকতেই পাহাড়ে চড়তে শুরু করে হাসান। কিন্তু একটা কথা খেয়াল রেখো, সাবধান করে দিচ্ছি, পাহাড়ের ওপরে উঠে ঘুমিয়ে পড়বে না, খবরদার। তাহলেই কিন্তু বিপদ। কি বিপদ? সেটা আর বলতে পারে না বেদুইন। পাহাড়ের মাথায় উঠে দেখে দিব্যি এক ফালি সমতল জায়গা সেখানে। যা ভেবেছিলাম তা তো নয় দেখছি। এ তো এখানে আস্ত একখানা 2 কামরার দালান বাড়ি খাড়া করে দেওয়া যায়। কিন্তু সমতল হলে কি হবে? পাহাড়ের ওই মাথায় দাঁড়িয়ে থাকতে পারে না হাসান। দমকা হাওয়া যেন উড়িয়ে নিয়ে যায় তাকে। এদিকে এমন কিছু নেই যেটা আঁকড়ে ধরতে পারে বা যার পেছনে আড়াল হতে পারে। শেষে শুয়ে পড়ে সে, আর নিজের বিপদ ডেকে আনে। শুয়ে যে কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। ঘুম ভাঙতেই দেখে সূর্য উঠছে। হাসান তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য উঠে বসতে যায়, কিন্তু এ কি? সারা শরীর এরকম ফুলে গেল কি করে? সহ্য
যন্ত্রণা সারা শরীরে। নাড়তে চাড়তেও ব্যথা লাগছে। হায় আল্লাহ! যন্ত্রণায় চোখে পানি চলে আসে হাসানের। বহু কষ্টে সে উঠে কোনো রকমে নামাজ পড়ে। এবার নামতে হবে, কিন্তু নামবো কি করে? সারা শরীর ফুলে রয়েছে, শরীর জুড়ে ব্যথা। অমন খাড়া পাহাড় বেয়ে নামা যে তার পক্ষে সত্যিই দায়। শেষে অনেক চেষ্টা করে কিছুটা নামে সে, বাকিটা পা পিছলে একেবারে হড়কে পড়ে। অত উঁচু থেকে একেবারে মাটিতে এসে থামে। জ্ঞান হারায় হাসান। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, চোখ খোলো। অনেক কসরত করে হাসানের জ্ঞান ফেরায় বেদুইন। হাসান তাকে দেখে উঠে বসতে পারে না। সে বেশ ক্ষেপে যায় হাসানের উপর। আমি তোমাকে বারণ করেছিলাম তুমি ওপরে ঘুমিয়ে পড়ো না, সেই তুমি ঘুমিয়ে পড়লে। আসলে উপরে এত হাওয়া যে। ওই হাওয়াটাই শয়তানের নিঃশ্বাস। ঘুমিয়ে পড়লে শরীরে ঢুকে যায়, কোনো হুঁশ থাকে না ঘুমোলে। হুঁশ থাকলে ওই হাওয়া শরীরে ঢুকতে পারে না, আর তাই আমি তোমাকে ঘুমোতে বারণ করেছিলাম বারবার। এখন বোঝো, তোমার শরীরের রক্ত বিষ হয়ে গেছে ওই হাওয়া লেগে। হাসানের অদ্ভুত এক চিকিৎসা শুরু করে বেদুইন। ছুরি দিয়ে তার শরীরে জায়গায় জায়গায় চিরে দেয় সে। আরে কি করছো? তোমাকে বাঁচাচ্ছি আমি। এখন এখন এই তোমার একমাত্র চিকিৎসা। শরীরের বিষাক্ত রক্ত বের করে দিতে হবে। হাসানের শরীরের নানা জায়গা থেকে গল গল করে বিষাক্ত রক্ত বেরোতে থাকে। সেই রক্ত মাটিতে মিশতেই রীতিমতো ধোঁয়া উঠতে থাকে। দেখেছ তোমার রক্ত পড়ে কেমন ধোঁয়া উঠছে? সেটাই তো তাজ্জব। তাজ্জবের কি আছে? ওই রক্তে বিষ মিশে আছে। ও যার গায়ে লাগবে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। অনেকক্ষণ বেরোনোর পর রক্তের ধারা ধীরে ধীরে বন্ধ হয়। এখন কেমন লাগছে? অনেক হালকা লাগছে, বেশ ভালো। তাহলে এটা এবার খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর কাজে লেগে পড়তে হবে। হাসানের দিকে একটা অদ্ভুত খাবার এগিয়ে দেয় বেদুইন। দেখতে অনেকটা লম্বা বাঁশের টুকরোর মতো, কিন্তু সাদা আর খুব নরম। প্রথম কামড় দিয়েই হাসান বোঝে এর স্বাদ অতুলনীয়। বাকিটা গপ গপ করে শেষ করে দেয়। একটাতেই পেট ভরে যায় তার। বেদুইনের অবশ্য একটাতে হয় না, আরও একটা লাগে। তারপর হাসানকে নিয়ে পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ায় বেদুইন। এক জায়গায় একটা ছোট্ট লাঠি পোঁতে। সেদিকে দেখিয়ে বেদুইন বলে, এই জায়গাটায় পড়েছিলে তুমি। আমি চারিদিক ভালো করে দেখে নিয়েছি, কিচ্ছু নেই। সুতরাং এবার এই জায়গাটা খুঁড়ে দেখতে হবে যদি কোনো সুলুক পাওয়া যায়। হাসান ও বেদুইন দুজনে মিলে খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে একসময় একটা বিকট শব্দ হয়। সাবধান হাসান ভাই, কিছু আছে মনে হচ্ছে। হাসানের কোদালটা কোনো একটা ধাতব কিছু আঘাত করে। খুব সাবধানে খুঁড়ে একটা চোঙের মতো কৌটো বের করে দুজনে। কৌটোর মুখটা শক্ত করে আঁটা। টানাটানি করে সেটা খুলে ফেলে দুজনে। তার মধ্যে থেকে বের হয় এক টুকরো ছাগলের চামড়া। পেয়ে গেছি, পেয়ে গেছি। সাদ্দাতের শহরে যাওয়ার পথ পেয়ে গেছি। এই যে দেখো। চামড়াটা হাসানের দিকে এগিয়ে দেয় বেদুইন। টুকরোটা নিয়ে আঁকিবুকিগুলো হাসান দেখে ভালো করে। দেখে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বোঝে না। কি লেখা আছে এতে? বুঝতে পারছো না? আমি বুঝিয়ে দিচ্ছি। বেদুইন হাসানকে বুঝিয়ে দেয় লেখাটা। সর্বনাশ! সাপের কলিজা! সেই কলিজা আর ঘিলু আমাকে আনতে হবে। না না, ও আমি পারবো না। পারবে, পারবে, তুমি একমাত্র পারবে। চলো তাহলে এখান থেকে আমরা উত্তরে যাই। দেখি কোথায় আছে পারদের নদীর ওপর স্ফটিকের সেতু। চলো। চামড়ার ওপর নির্দেশ রয়েছে পারদের নদীর ওপারের জঙ্গলে সাপদের রানী আছে। মানুষের চেয়েও বড় তার ফনা, রং তার মিশমিশে কালো,
তাকে পাহারা দেয় 1 কোটি ছোট বড় নানা জাতের সাপ। সব সময় তাকে ঘিরে রাখে তারা। তাদের মাঝে সোনার সিংহাসনে ফনা তুলে বসে থাকে রানী। এই রানীকে মেরে তার কলিজা আর ঘিলুটা আনতে হবে হাসানকে। বেদুইন না থাকলে হাসান নির্ঘাত ও পথ মারাতো না। মাথায় থাক আমার সাদ্দাতের শহর, সুখে থাকার কোনো দরকার নেই আমার। এই তো বেশ ভালো আছি, আমি যাব না ওই জঙ্গলে। না গিয়ে কোনো উপায় নেই তোমার দোস্ত, যেতে তোমাকে হবে। আর এও বলছি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না ওই সাপেদের রানী। প্রায় টানতে টানতে হাসানকে নিয়ে বেদুইন এসে দাঁড়ায় পারদের নদীর পাড়ে। সামনেই তাদের স্ফটিকের সেতু। এই সেতু পার করব কি করে? এই যা পিছল, নদীতে পড়ে যাব তো। বেদুইন ঝোলা থেকে 2 জোড়া পশমের জুতো বের করে 1 জোড়া এগিয়ে দেয় হাসানকে। এই নাও, এটা পরে নাও, তাহলে আর পিছলে পড়বে না। হাসান আর কি করবে, যা আছে নসিবে। বেদুইন যেভাবে তাকে চেপে ধরেছে, কিছুতেই রেহাই পায় না হাসান। সুতরাং জুতো পায়ে গলিয়ে বেদুইনের সঙ্গে পা রাখে স্ফটিকের সেতুতে এবং খুব সহজেই সেতু পার করে উল্টো দিকের জঙ্গলে পৌঁছে যায় তারা। এ তো দেখছি খুটখুটে অন্ধকার। অন্ধকার নয় দোস্ত, ভালো করে চেয়ে দেখো, সব সবে কালো হয়ে আছে জঙ্গলটা। আটকে ওঠে হাসান, দেখে ঠিকই বলেছে বেদুইন। এক অদ্ভুত গাছে ভরা জঙ্গলটা। গাছে কোনো পাতা নেই, শুধু ডালপালা, আর ডালে ডালে জড়িয়ে আছে সাপ। এ তো সারা দুনিয়ার সাপ এখানে জড়ো হয়েছে। ভয় পাচ্ছ নাকি? পাবো না। লাভ নেই, ভয়ের অজুহাতে রেহাই নেই তোমার। তাও তো তোমার সঙ্গে আমি আছি। এই যদি তোমায় এখানে একা আসতে হতো, আর কি আসতাম না। আল্লাহর ইচ্ছায় তোমাকে আসতেই হতো। এখন নাও, দেরি না করে চলো। যত তাড়াতাড়ি এখানের কাম সেরে বেরোতে পারি ততই ভালো। চলো। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলে দুজন। চারদিকে ডালে ডালে সাপ ঝুলছে। হঠাৎ মানুষের উপস্থিতিতে বিরক্ত তারা। কোনোটা ফনা তুলে ছোবল মারে, তো কোনোটা হিল হিল করে সরে যায়। সাপদের থেকে নিজেদের বাঁচিয়ে খুব সাবধানে এগোতে থাকে তারা। অনেকটা চলার পর দেখে সামনে একটা সোনার সিংহাসনে ফনা তুলে বসে আছে তাদের রানী। মানুষের চেয়ে বড় ফোনা কোথায়? এ তো দেখছি 1 তলা বাড়ির সমান ফোনা। বাড়ি তো মানুষের চেয়ে বড়ই হয়। নাও নাও, এখন তীর ধনুক নিয়ে নিজের কেরামতি দেখাও দেখি। মারো ওকে। মাথা খারাপ? ওকে মারলে বাকিরা ছেড়ে দেবে ভাবছো? নির্ঘাত মরতে হবে আমাদের। আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে রেখেছে, মরতে হবে না আমাদের। নাও চলো। এতটা যখন এসেই পড়েছি, তখন এইটুকু আর বাকি রাখবে কেন? চলো। হাসান সাপের রানীর চোখ লক্ষ্য করে তীর চালায়। তীরটা ঠিক নিশানায় লাগতেই ছটফট করে ওঠে রানী। তার দেহের ভারে সিংহাসন টলে যায়, চারদিকে হুলস্থুল পড়ে যায়। তারপর হয় এক অদ্ভুত কাণ্ড। রানীর দেহটা মানুষে বদলে যায়, আর সাপগুলো সব মানুষ হয়ে যায়। আনন্দে চিৎকার করে ওঠে তারা। হাসান তো জীবনে এমন জাদু দেখেনি। নির্বাক হয়ে চেয়ে থাকে সে। লোকজন উল্লাসে ছুটে আসে তাদের দিকে। তাদের দুজনকে মাথায় তুলে নাচতে শুরু করে। অনেক নাচানাচির পর একটু শান্ত হয় তারা। তখন ওদের মধ্যে এক বুড়োকে জিজ্ঞেস করে আসল রহস্য জানতে পারে দুজনে। ওই রানী আসলে এক জাদুকর। বহুদিন আগে সে আমাদের সুলতানকে মেরে আমাদের সাপ বানিয়ে দেয়। তারপর নিজে ওই সিংহাসনটায় চড়ে বসে। আমরা রোজ রোজ ওর জন্য শিকার ধরে আনতাম, আর ও বসে বসে খেত। আজ আপনারা আমাদের মুক্ত করলেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ওরা হাসান আর বেদুইনকে ছাড়তেই চায় না।
পারলে নিজেদের সঙ্গে রেখে দেয়, নিজেদের সুলতান বানিয়ে মসনদে বসায়। বহু কষ্টে ওদের থেকে বিদায় নেয় দুজনে। এই কি সাদ্দাতের শহর? না, সে শহরে এখনো পৌঁছইনি আমরা। এবার পৌঁছব। তার আগে কাঠকুটো জোগাড় করো দেখি। আগুন জ্বালতে হবে আমাদের। পারদের নদীর পাড়ে আগুন জ্বালায় তারা। তার ওপরে একটা লোহার কড়াই চাপিয়ে দেয় বেদুইন। ঝোলা থেকে একটা গন্ডারের শিঙের মতো চোঙ বের করে। তার মুখটায় আবার কাঠ লাগানো। গন্ডারের শিং নয় এটা, এটা আসলে একটা কৌটো। মুখ লাগানো কাঠের ঢাকনা। ঢাকনাটা খুলে লাল রঙের একটা তরল পদার্থ কড়াইয়ে ঢেলে দেয় বেদুইন। এটা কি জানো? ফিনিক্স পাখির কলিজার রক্ত। এ আমি তোমার কাছে আসার আগেই জোগাড় করে রেখেছিলাম। রক্ত টকবক করে ফুটতে শুরু করে। তার মধ্যে সাপদের রানীর কলিজা আর ঘিলুটা দিয়ে দেয় বেদুইন। তরলটা ফুটতে ফুটতে থকথকে হয়ে যায়। ঘিলু আর কলিজা একেবারে মিশে যায় ওর মধ্যে। এবার এটা ঘাড়ে পিঠে মাখতে হবে। কে মাখবে? কেন? তুমি? হাসানের গা ঘিন ঘিন করে ওঠে। সাপের ঘিলু আর কলিজা মিশে আছে তো ওতে, কিন্তু সে কি আর শোনে বেদুইন? শেখ হাসানের কামিজটা প্রায় নিজেই টেনে খুলে ফেলে ঘাড়ে আর পিঠে ওটা ডলতে থাকে। ডলতে ডলতে জায়গাটা কেমন যেন অবশ হয়ে যায়। তারপর ওখান দিয়েই আস্তে আস্তে দুটো ডানা গজায়। তাজ্জব তো! হাসানের কোমরটা ভালো করে আঁকড়ে ধরে বেদুইন। হাসান পাখা নাড়ানোর চেষ্টা করতেই দিব্যি নড়ে ওঠে পাখাগুলো। তার মনে হয় যেন ওগুলো তার জন্মগত, হাতের মতোই সহজ ওগুলো নাড়ানো। আর একটু জোরে নাড়াও, আমাদের উঠতে হবে আকাশে। একটু জোরে নাড়াতেই দিব্যি বেদুইনকে নিয়ে আকাশে উড়ে যায় হাসান। কিন্তু যাবে কোন দিকে? বেদুইন সেই চামড়ার লেখা মনে করায়। মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ফটিকের সেতু থেকে পারদের নদীর ধরে সূর্য যেদিকে সেই দিকে। অল্প সময়ের মধ্যেই বহু দূর চলে আসে তারা। তাদের সামানপত্র উট সব পড়ে থাকে স্ফটিকের সেতুর পাশে। উঠতে উঠতে একটা মেঘের মধ্যে ঢুকে পড়ে। মেঘ থেকে বেরোতেই নিচে দেখে এক সুন্দর সাজানো গোছানো নগরী। ওই যে সাদ্দাতের শহর। নামো নামো হাসান ভাই, নামো এখানে। উপর থেকে এসে নামে তারা একটা তোরণের সামনে। ডানাটা গায়েব হয়ে যায়। এই যা, এবার ফিরবো কি করে? যিনি এনেছেন এখানে তিনিই ফিরিয়ে নিয়ে যাবেন। চিন্তা করো না, চলো আমরা ঢুকি। একে একে 7টা তোরণ পার করে তারা এসে দাঁড়ায় এক প্রাসাদের সামনে। এটাই কি সুলতান সাদ্দাতের প্রাসাদ? হবে হয়তো। শহরে একটাও লোক নেই কেন বলো তো? ছিল এককালে। শুনেছি আল্লাহর মসজিদে সবাই নাকি একদিন গায়েব হয়ে গেছে। প্রাসাদে ঢুকেই তারা প্রথমেই দরবারে হাজির হয়। দরবারে মসনদের ওপর একটা কৌটো রাখা। বেদুইন ছুটতে গিয়ে কৌটোটা খোলে। এই কৌটোরই কাহানি সুলতান ইবেনকে শোনাচ্ছে বৃদ্ধ হাসান। আজ থেকে 40 বছর আগের সেসব কথা আজও মনে পড়ে স্পষ্ট। এই কৌটোটা নিয়ে আমরা বেরিয়ে আসি, আর সেই দরবার থেকে বাইরে পা রাখতেই দেখি সেই স্ফটিকের সেতুর পাশে দাঁড়িয়ে আমরা, আর আমাদের সামনে আমাদেরই ছেড়ে যাওয়া ওই উটগুলো। কি ছিল এই কৌটোতে? আজও যা আছে তাই। এই লাল রঙের মাটি? এটা কোনো সাধারণ মাটি নয় হুজুর। এই মাটি শিশেকে সোনা বানাতে পারে। কৌটো ভর্তি মাটি এনেছিলাম আমরা। বেদুইন ভাই ব্যবহার করে করে এইটুকু বাকি রেখেছে। এই কৌটোর জন্য আমার আব্বা আপনাকে ফাটকে পুরলেন কেন? তার সালতানাতে কোনো বড় লোক থাকুক সেটা তিনি সহ্য করতে পারতেন না, তাই আমাকে ফাটকে এনে রাখেন। আর এই কৌটো? কৌটোটা তিনি কেড়ে নিয়েছিলেন, নিজের কাছে রেখে দিয়েছিলেন। আপনি প্রথম থেকে বলুন। কি আর বলবো আমার বদনসিবের কথা। সেই সোনার চাবির উপর চাবি হাতে আসা থেকে আমার নসিবটা যে বিগড়লো
আজও ঠিক হলো না। কায়রো ফিরলাম মনে কত ফুর্তি নিয়ে। ও, একটা কথা বলা হয়নি, কৌটোটা পেয়ে বেদুইন ভাই কিন্তু আমাকে মুক্ত করে দিয়েছিল। আমি তোমায় মুক্ত করলাম হাসান। তুমি আর আমার কেনা গোলাম নও, আমার দোস্ত। দোস্ত তো আগেই মেনেছ আমায়, নইলে কেউ গোলামের সেবা করে? তীরটা বিঁধেছিল যখন, তখন আমার পায়ে পর্যন্ত হাত দিয়েছ তুমি, নিজে হাতে কাপড় বেঁধে দিয়েছিলে। কায়রো ফিরে কত কিছু করার ইচ্ছে ছিল বিবি বাচ্চাদের জন্য, কিন্তু ফিরে দেখি কেউ আর বেঁচে নেই তারা। কেন? কি এক মড়কে সারা কায়রো উজাড় হয়ে যায়। আমার এমনি বিবি বাচ্চাদেরও খেয়ে নেয় সেই মড়ক। হ্যাঁ হ্যাঁ, পড়েছি। কায়রো একেবারে ধুলোয় মিশে গিয়েছিল। যারা পালাতে পেরেছিল তারা বেঁচে গিয়েছিল। আমার আম্মি বিবি বাচ্চারা পালাবে কার সঙ্গে? আমি তখন কোথায় থাকলে হয়তো। কেঁদো না হাসান ভাই, কাঁদার কিছু নেই। তুমি এত লেখাপড়া জানো আর মৃত্যুর জন্য কাঁদো? মৃত্যুই যে মুক্তি হাসান ভাই, আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যুর জন্য কাঁদি না দোস্ত, প্রিয়জন হারানোর দুঃখে কাঁদি। বেদুইন ভেবেছিল হাসানকে কায়রো পৌঁছে দিয়ে আবার সে বেরিয়ে পড়বে অজানার পথে, কিন্তু হাসানকে সে আর ছেড়ে যেতে পারে না। নীল নদের ধারে একটা বাড়ি কেনা হয়, সেই বাড়িতেই আমরা দুই দোস্ত থাকতে শুরু করি। এক বাড়িতে থাকলেও দুজনের জীবন ছিল একেবারে আলাদা। আমি অন্ধকার থাকতে উঠতাম, নামাজ আদা করে লেখাপড়া নিয়ে বাকি দিনটা কাটিয়ে দিতাম। রোজগারের তো কোনো চিন্তা ছিল না। আমার দোস্ত ছিল ঠিক এর উল্টো। দিনের বেলা সে পড়ে পড়ে ঘুমোতো, আর রাত নামলেই মেহফিল সাজিয়ে বসতো, নাচ গান খানা পিনা নিয়ে মেতে থাকতো। আমাকেও যে ডাকতো না তা নয়, প্রায় রোজই বলতো, এবার তো একটু কিতাব থেকে মুখ তোলো। খালি কিতাব নিয়ে পড়ে থাকলেই কি আর জিন্দেগির মজা পাওয়া যায়? জিন্দেগির মজা তো মেহফিলে। এটা যার যার নিজের ব্যাপার দোস্ত। তুমি মেহফিলে মজা পাও, আর আমি কিতাবে। কিতাবে কি আছে বলো তো দোস্ত? আমিও তো কম কিতাব পড়িনি, কিন্তু সত্যিই বলছি, মেহফিলে যা আনন্দ কিতাবে তা আমি খুঁজে পাইনি। ভালোই কাটছিল দুজনের দিন। সুলতান মানে মোহাম্মদ ইবনের আব্বা সব খবরই পেয়েছিলেন, কিন্তু কেন কে জানে তিনি মাথা ঘামাননি এদের নিয়ে। শেষে একদিন ঘামালেন। কি সীসা গলিয়ে সোনা করে? বেদুইনের মেহফিলের এক ইয়ার দোস্ত খবরটা দিল সুলতানের কানে। জি হুজুর, কি একটা লাল মতো গুঁড়ো আছে, একটা কৌটোতে রাখা। সেটা দিয়ে কিভাবে যেন সীসা গলিয়ে সোনা বানায় ওরা। কিভাবে বানায়? সে কি আর আমাদের দেখাবে হুজুর, এই যা জেনেছি তাই ঢের। তার মানে তো ওই সোনাগুলো নকল। নকলই তো হুজুর, আর ওই সোনা বেচেই তো এত বাড়বাড়ন্ত। কিন্তু জহুরি মানতে চায় না যে সোনা নকল। গোস্তাকে মাফ করবেন হুজুর, এ একেবারে খাঁটি সোনা, এতে খাদ খুবই কম। আমি গলিয়ে দেখেছি। এ সোনার দাম বাজারের চালু সোনার থেকে বেশি হওয়া উচিত হুজুর। সুতরাং এই সোনা বানানোর জিনিস সুলতানের চাই চাই, কিন্তু ধরবে কাকে? বেদুইন তো তখন কবরে। একদিন অনেক রাতে মেহফিল শেষ করে সে আমার ঘরে আসে। আমি খুব ক্লান্ত। আজকের রাতটা তোমার কাছে আমাকে একটু শুতে দেবে দোস্ত? হে আর বলার কি আছে, এসো আমার পাশে শুয়ে পড়ো। হাসানের পাশে শুয়ে পড়ে সে। দোস্ত, ঘুমিয়ে পড়লে নাকি? বেদুইন শুতেই মারা যায়। হাসানের তার শোয়ার কায়দা দেখে সন্দেহ হয়। এভাবে বেঁকে চুড়ে শুলে তো আরে ঘাড়ে ব্যথা হবে তো। সে বেদুইনকে ডাকে,
কিন্তু কোনো সাড়া দেয় না সে। নফর চাকররাও জড়ো হয়ে যায়। শেষে হাকিম সাহেব এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। পরদিন তাকে দাফন করে প্রথমেই যেটা করি, আগুন জ্বালিয়ে সেই চাবিগুলো আগুনে ফেলে দিই। যাক ওগুলো, ওর জন্যই এত সব। কিন্তু আমার নসিব, তখনই এসে হাজির হয় সুলতানের সিপাহী। সুলতানের সিপাহী হাসান আবদুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হাজির করে তাকে সুলতানের সামনে। সুলতানের হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে হাসান। এই কৌটোটা সুলতানের হাতে গেল কি করে? কৌটোটা দেখিয়ে সুলতান জিজ্ঞেস করে, এর থেকে নাকি তোমরা সোনা বানাও? সীসা থেকে সোনা তৈরি করো আর সেই নকল সোনা বাজারে বিক্রি করো? ভালো ফোন দিয়ে এটেছ তো লোক ঠকানোর। আমি আর কি বলি, আমি যে ওটা একদিনও ব্যবহার করিনি তা তাকে বোঝাবো কি করে? সুতরাং চুপ করে থাকি। কিন্তু সুলতান আমায় রেহাই দেন না, বারবার আমাকে জিজ্ঞেস করেন সোনা বানানোর পদ্ধতি। তখন ওই ছাগলের চামড়ার টুকরোটা যেটাতে সাদ্দাতের দেশে যাওয়ার হদিশ ছিল, সেটা ওর মধ্যেই ছিল। সেটা পড়ে শোনাতে বলে সুলতান, কিন্তু হাসান আবদুল্লাহ তাতেও রাজি হয় না। শেষে হাসানকে কারাগারে বন্দি করে রাখে সুলতান। তাকে কষ্ট দিতে শুরু করে, কিন্তু মেরে ফেলে না। মারলে যে রহস্য আর কোনোদিনও উদ্ধার হবে না। এভাবেই কেটে যায় 40টা বছর। মাঝে মাঝে তিনি আমায় বের করতেন ফাটক থেকে, জানতে চাইতেন কি লেখা আছে ওই চামড়ায়। আমি বলতাম না, আবার ঢুকিয়ে দিতেন ফাটকে। আবার চলতো অত্যাচার। আপনার কথা শুনে বুঝতে পারছি আমার আব্বা আপনার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেননি। অকারণে তিনি আপনাকে খুবই কষ্ট দিয়েছেন। তিনি দেননি হুজুর, কষ্ট দেওয়ার কে তিনি? সব আল্লাহর দান। আনন্দও দেন তিনি, আবার কষ্টও দেন তিনি। না না, আপনি ও কথা বলবেন না হাসান সাহেব। আপনি পণ্ডিত ব্যক্তি, আমার দেশের রত্ন। আপনার জায়গা ফাটকে নয়। হাসান আবদুল্লাহর নতুন ঠিকানা হয় মাদ্রাসায়। বাকি জীবনটা ছাত্র পড়িয়েই কেটে যায় তার। আর সুলতান ইবান, সে যায় না সাদ্দাতের শহরে? না, সে ব্যস্ত হয়ে পড়ে তার সালতানিয়াত নিয়ে। দেশের মানুষের উন্নতি করতে হবে উজির। তারা যেন সঠিক পারিশ্রমিক পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে হবে, নইলে এ দেশ এগোবে কি করে? কিন্তু হুজুর, আপনার আব্বা যে বারবার বারণ করে গেছেন দেশের মানুষগুলো যেন শিক্ষা দীক্ষা না পায়, তাহলে সালতানিয়াত চালাতে অসুবিধা হবে। এমন সুলতান থাকার থেকে না থাকাই ভালো। সেটা বুঝবে কে দুনিয়াজাদ? কেন? দেশের মানুষ। তাদেরই তো মূর্খ বানিয়ে রেখেছিল সুলতান, বুঝবে কি করে? বাদ দিন তো হুজুর, এবার তো সুলতান ইবান দেশের মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন। বরং আপা আরেকটা কাহানি শুরু করুক তাড়াতাড়ি। হ্যাঁ বেগম, আরেকটা কাহানি শুরু কর। জি হুজুর। সে বহুদিন আগের কথা। এক সুলতান ছিল। সুলতানের একটা বাগান বাড়ি ছিল শহরের প্রান্তে, নদীর ধারে। সেখানে সে প্রায়ই যেত। একদিন তেমনই গেছে। বিকেলবেলা বাড়ির ছাদে বসে আছে। হঠাৎ চোখ চলে যায় পাশের বাড়ির ছাদে। সেখানে এক অসাধারণ সুন্দরী ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে চোখ সরিয়ে নিতে পারে না সুলতান। সুবহানাল্লাহ। সুন্দরী কিন্তু সুলতানকে লক্ষ্য করে না। সে তার মতো ছাদে ঘুরে বিকেলটা কাটিয়ে সন্ধ্যের সময় নিচে নেমে যায়। সুলতান তবুও বসে থাকে। বসে বসে নানা খাপ দেখতে থাকে। একে আমার বেগম বানাবো আমি। এর নামে একটা গোটা মহল লিখে দেব।
খাপ দেখতে দেখতে রাত হয়ে যায়। অনেক রাতে সুলতান টলতে টলতে নিচে নামে। পরদিন সকালে দরবার বসবে, কিন্তু বসবে কি করে? কাকে নিয়ে বসবে দরবার? সুলতান নিজেই গর হাজির। সুলতান তো তখনও তার বাগান বাড়িতে ছাদে বসে চেয়ে আছে সে পাশের বাড়ির ছাদের দিকে। কখন আসবে সে সুন্দরী? দিন গড়িয়ে বিকেল হয়, সেদিন কিন্তু সুন্দরী আসে না। সুলতান ঠায় রাত পর্যন্ত বসে থাকে। শেষে মনটা খারাপ হয়ে যায়। ঘরে ফিরে খাস বান্দাকে জিজ্ঞেস করে সুলতান, বলছি পাশের ওই বাড়িটা কাদের জানিস? কোন বাড়িটা হুজুর? ওই লাল রঙের বাড়িটা, মাথায় গম্বুজ রয়েছে একটা। ওটা তো ফিরোজ সাহেবের বাড়ি। কোন ফিরোজ? ফিরোজ সুলতানের দরবারে সবচেয়ে কম বয়সী উজির। তাহলে মেয়েটি কি তার বিবি না বেহেন? বেহেন হলে তোফা। সে ফিরোজের কাছে চেয়ে নেবে তাকে, বেগম করে রাখবে শুনলে নিশ্চয়ই আপত্তি করবে না ফিরোজ। কিন্তু যদি বিবি হয়? এমন নানা কথা ভাবতে ভাবতে রাত কেটে যায়। পরদিন বাগান বাড়ি থেকে শটান দরবারে হাজির হয় সুলতান। ফিরোজও সেখানে উপস্থিত। কিন্তু ফিরোজকে জিজ্ঞেস করে কি করে? এসব তো আর সরাসরি জানতে চাওয়া যায় না। অনেক ভেবে চিনতে শেষে জিজ্ঞেসটা করেই ফেলে সুলতান। ফিরোজ হুজুর। শুনলাম আমার বাগান বাড়ির পাশে ওই লাল বাড়িটা তোমার। জি হুজুর, ওই বাড়িতেই আমি থাকি। তাই নাকি? রোজ এত দূর থেকে এখানে আসো? দূর কোথায় হুজুর, শহরের প্রান্তে। তা কে কে আছে তোমার বাড়িতে? আমরা দুজন থাকি হুজুর, আমি আর আমার বিবি। আচ্ছা, আর কেউ নেই? আর একটা বুড়ি চাকর আছে, ঘরের কাম কাজ করে দেয় সে। আর তার সাথে ওই বুড়ির ছেলে। বুড়ির ছেলেটা দোকান বাজার করে দেয়, ফাই ফরমাস খেটে দেয়, এই আর কি। সুলতান স্পষ্ট বুঝে যায় যে ওই মহিলা ফিরোজের বিবি, কিন্তু তবুও তাকে ভুলতে পারে না। তাকে দেখা স্তক, কিছুতেই শান্ত হতে পারছি না আমি। চোখ বুঝলেই তার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠছে। সুলতানের বাগান বাড়িতে যাওয়া বেড়ে যায়। গিয়ে সে ছাদে বসে অপেক্ষা করতে থাকে। কোনো কোনো দিন দেখা মেলে ফিরোজের বিবির, আবার কোনো কোনো দিন মেলে না। দরবারেও ফিরোজের খাতির বেড়ে যায়। এইভাবে শুধু চোখের আরাম করে আর কতদিন চলবে? না 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 না, এবারে কিছু একটা করতেই হবে। সামনে গিয়ে দাঁড়াতে হবে ওর। কিন্তু কি করে? শেষে একটা ফন্দি আঁটে সুলতান। একটা খত লিখে সে ফিরোজকে পাঠায় পাশের দেশের সুলতানের কাছে। পাশের দেশের সুলতান তার বন্ধু মানুষ, তাকে খত মারফত অনুরোধ করে, প্রথমেই বলি, এই খত জোরে পড়ো না। খুব গোপন কথা আছে এই খতে। যাকে দিয়ে খত পাঠাচ্ছি সে আমার এক উজির, নাম ফিরোজ। একে অন্তত 1 মাস তোমার কাছে আটকে রাখো, তাহলেই আমার খুব উপকার হবে। খতটা লিখে ভালো করে এঁটে ফিরোজকে দিয়ে পাশের দেশের সুলতানের কাছে পৌঁছে দিতে বলে। আমি এক্ষুনি পেয়াদা পাঠাচ্ছি হুজুর। না 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 না, পেয়াদা নয়। এই নাও 1000 দিনার। এই খত তুমি নিজে নিয়ে যাও, কেমন? ফিরোজ তো আর সুলতানের ফন্দি আঁচ করতে পারে না। সে পরদিন সকাল সকাল উঠে রওনা দেয় পাশের দেশে। এই ফাঁকে সুলতান এসে হাজির হয় ফিরোজের দরজায়। বুড়ি দাসী সুলতানকে দেখে চিনতে পারে না। কে আপনি? কাকে চাই? বাড়ির মালিক তো নেই নিশ্চয়ই? সে খবরে আপনার কি কাজ? সে আমার কর্মচারী, আমার দরবারের উজির। পরিচয় দিতেই বৃদ্ধা ভয় পেয়ে যায়।
গোস্তাখি মাফ করবেন হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি। বৃদ্ধা পারলে তো সুলতানের পায়ে পড়ে যায়। সুলতান তাকে ধমকে থামায়। আহ, বন্ধ করো এই সব বদতমিজি। কি হচ্ছে সব? কে আছে বাড়িতে? তোমার মালকিন আছে? তাকে খবর দাও যে আমি এসেছি। খবর পেয়ে ফিরোজের বিবি এসে দাঁড়ায় সুলতানের সামনে। আসসালামু আলাইকুম হুজুর। এসো এসো সুন্দরী। লজ্জা কিসের আমার সামনে? নাকাব হটাও, হটাও নাকাব। আমি তো তোমার বাড়ির লোকই। সুলতানের ভাবসাব দেখে ছ্যাঁত করে ওঠে বিবির বুক। এ তো একজন সুলতানের কথা বলার ঢং নয়। বাড়িতে তার স্বামী নেই, তাহলে কি সুলতান কোনো বদমতলবে এসেছে? কথার পিঠে কথা চড়তে থাকে, তবুও নকাব হাটায় না বিবি। এদিকে সুলতানও নাছোড় বান্দা, না দেখে ছাড়বে না। শেষে সুলতান বলে, লজ্জা পেও না, আমি তোমার সুরত দেখেছি, আর তাই এসেছি আমি আরো ভালো করে দেখতে। হায় আল্লাহ, এ কি বলছেন হুজুর? ঠিকই বলছি সুন্দরী। পাশের বাড়িটা কার জানো তো? নিশ্চয়ই তোমার স্বামী তোমায় বলেছে। জানি হুজুর, ওটা আপনার। আর ওই বাড়িতে এসে আমি তোমাকে ছাদে ঘুরতে দেখেছি। হায় হায়, গোস্তাখি মাফ হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভুল তো হয়েইছে, তবে তবে তোমার নয়, তোমার আব্বার। তোমার মতো রূপসীকে কি আর উজির নাজিরের ঘরে মানায়? খোদ সুলতানের ঘরের জন্য আল্লাহ তোমায় বানিয়েছেন অনেক সময় নিয়ে। মাফ করবেন হুজুর, এমন কথা কিন্তু শোভা পায় না আপনার মুখে। আপনি আমাদের রক্ষক, তিনি আজ আপনার কাজেই ভিন দেশে গেছেন। তিনি এইটুকু ভরসা করেন যে আপনি থাকতে আপনার দেশের মেয়েদের ইজ্জত অক্ষুণ্ণ থাকবে। সেই ইজ্জত অক্ষুণ্ণ রাখতেই তো আমার আশা। উজিরের বিবি নয়, তুমি সুলতানের বেগম হওয়ার যোগ্য। সেই ইজ্জতই আমি দিতে চাই তোমায় সুন্দরী। আপনি সুলতান হয়ে ইঁটো খাবেন, এ আপনার কেমন রুচি? বিবির কথায় যা উত্তর পাওয়ার পেয়ে যায় সুলতান। সে আর দাঁড়ায় না, দ্রুত বিদায় নেয়। এক চুমুক পানি পর্যন্ত সে খায় না ফিরোজের বাড়িতে। সুলতান চলে গেলে বিবির ভয় হয়। কিছু না বলে হুট করে বেরিয়ে গেল লোকটা, আবার ফিরে আসবে না তো? আর আর আমার স্বামীর আবার কোনো ক্ষতি করে দেবে না তো? হায় আল্লাহ, কি হবে এখন? কি করব আমি? রাগে দুঃখে ভয়ে কেঁদে ফেলে সে। আর ঠিক তখনই ফিরে আসে ফিরোজ। এ কি, তুমি তুমি ফিরে এলে? আরে আরে বলছি, সব বলছি, কিন্তু তার আগে বলো তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ফিরোজের কাছে কিছু লুকোয় না বিবি, সে সব কিছু বলে দেয়। সুলতান কি বলেছে, সে উত্তরে কি বলেছে, সব কিছু। সর্বনাশ! তাহলে তো বিপদ, মারাত্মক বিপদ। না 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 না, আমি সুলতানের সঙ্গে আমি পেরে উঠবো না, এ অসম্ভব ব্যাপার। চলো চলো চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। না, পালাবো কেন? আমরা কি কাপুরুষ? আরে তুমি বুঝতে পারছো না, পানিতে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা করব? আরে বাঁচা দায় হবে যে। আমি কিচ্ছু জানি না, যে করেই হোক সুলতানকে তোমায় শিক্ষা দিতে হবে। আমাদের কোনো ইজ্জত নেই, সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে, সেটা আবার ফলাও করে বলতে এসেছে। সুলতান বলে কি যা খুশি তাই করবে নাকি? আর আমরা চুপ করে সহ্য করব? ওসব হবে না। যাওয়ার সময় এক পরিচিত জুহুরি দেখে ফেলেছিল ফিরোজকে। সে তাকে ডেকে একটা সুন্দর হার দেখিয়েছিল। 1000 দিনার তো ফিরোজের কাছে ছিলই। হারটা দেখে পছন্দ হয়ে যায় ফিরোজের। সে হারটা কিন্তু বিবিকে দিতে ফিরে এসেছিল, কিন্তু এসে এমন কাণ্ড হয়ে গেছে শুনে
সে হার আর দেওয়া হয় না। শেষে তখনকার মতো একটা ব্যবস্থা করা হয়। শোনো, এখন সুলতানের খাত নিয়ে যেতে হবে আমায়। হাতে একদম সময় নেই। আমি এক কাজ করি, তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে যাই। এখানে তুমি একা থাকলে আবার ফিরে আসতে পারে সুলতান। বিপদ হতে পারে, ঘোর বিপদ হতে পারে। ওখানে সে ভয় নেই। আমি ফিরে এসে যা হোক কিছু একটা করব। আপাতত তোমায় বাপের বাড়ি রেখে আসি, চলো। ফিরোজের কথায় রাজি হয়ে যায় বিবি। বৃদ্ধা বাঁধি আর তার বেটাকে রেখে ফিরোজ বিবিকে দিয়ে আসে তার বাপের বাড়ি। তারপর সে নিশ্চিন্তে চলে যায় ভিন দেশে। এদিকে সুলতান কিন্তু আর ফেরে না। সে ফিরোজের বিবির প্রসঙ্গটা ভুলেই যায়, বুঝে যায় সে একটা ভুল করে বসেছিল। ঝোঁকের মাথায় ওইভাবে যাওয়াটা না 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 না, একেবারেই উচিত হয়নি আমার। কিন্তু ওদিকে তার দোস্ত খাত অনুযায়ী তাকে আটকে রাখে। এদিকে বিবির চিন্তা হয়। 1 মাস হতে চলল, মানুষটার কোনো পাত্তা নেই। ভালো মন্দ কিছু হয়ে গেল না তো আবার? সে তো ভেবে বসে এটাও বুঝি সুলতানের চাল। সুলতান ফিরোজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পাশের দেশে পাঠিয়েছে। সে কথা বাড়িতে বলতে সকলে সমর্থনও করে। তার আম্মি তো কেঁদে হয়রান। হায় রে নসিব, এই ছিল তোর নসিবে। শেষে তোর রূপী তোর সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। আম্মির কথায় চটে যায় বিবির ভাই। এমন কেন বলছো আম্মি? আবার তো কোনো দোষই নেই, সব দোষ তো সুলতানের। তুই কিছু চিন্তা করিস না আপা, আমি দেখছি কি করা যায়। কিছু করার আগে তাকে খুঁজে বের কর ভাই। পারলে একবার গিয়ে দেখ ও দেশে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বিবির ভাই পরদিনই ছোটে পাশের দেশে। সেখানে ফিরোজকে খুঁজে বের করতে অসুবিধা হয় না। সে সুলতানের মেহমান খানায় তাকে পাওয়া যায়। হে কি, তুমি? কোনো বিপদ হলো নাকি? না ভাইজান, ওদিকে কিছু হয়নি। আমরা তোমাকে খুঁজতে এসেছি। আমরা তো ভাবছি যে তোমার কোনো বিপদ হলো নাকি। ভাবাটা স্বাভাবিক। আমিও খুব চিন্তায় ছিলাম। ভাবিনি যে এভাবে আটকে দেবে আমায়। কিন্তু এখন কি করি বলো তো? এই সুলতান যতদিন না আমায় ছাড়ছেন ততদিন তো ফিরতে পারবো না। শেষে বিবির ভাইকে ফেরত পাঠিয়ে নিজে থেকে যায় ফিরোজ। ভিন দেশের সুলতানও ঠিক 1 মাস পরে ফিরোজকে ছাড়ে। ফিরোজ তার খাত নিয়ে এসে সুলতানের হাতে তুলে দেয়। সুলতান সেই খাত পড়ে হাসে। প্রিয় দোস্ত, তোমার কথা মতো তোমার উজিরকে 1 মাস আটকে রাখলাম আমার এখানে। আশা করি তোমার কাজ উদ্ধার হয়েছে এই 1 মাসের মধ্যে। একে ফেরত পাঠাচ্ছি, ভালো থেকো। খাত পরে সুলতান হেসে বলে, এর কোনো দরকার ছিল না। আর কিসের দরকার ছিল না হুজুর? না, কিছু না। আসল কথা তো আর বলতে পারে না সুলতান। কিন্তু এবার কি করবে ফিরোজ? বিবির বাপের বাড়িতে বসে জোর মতলব ভাঁজতে থাকে সে। শোনো, সরাসরি সুলতানকে কিছু বলা যাবে না। কেন যাবে না? অন্যায় কিছু বলছি না তো আমরা। না না আপা, ফিরোজ ভাইয়া তো ঠিকই বলেছে, এতে আমাদেরই ইজ্জত যাবে। তবে কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি সব? হ্যাঁ, আমার চুড়িগুলো খুলে দিচ্ছি, পরে বসে থাকো তাহলে। শেষে ঠিক হয় একটা ফন্দি করবে। পরদিন সকালে বিবির ভাই উপস্থিত হয় দরবারে। নালিশ জানায় সে। হুজুর, আমার একটা সুন্দর বাগান ছিল, সেই বাগানটা আপনারই উজির ফিরোজ মিয়াকে আমি দিয়েছিলাম। কিন্তু ফিরোজ মিয়া সেই বাগানটা তছনছ করে দিয়েছে। বাগানে কি সুন্দর সুন্দর ফুল ছিল, ফল ছিল, কি সুন্দর পাখি ডাকতো হুজুর। সব লন্ডভন্ড করে ছেড়েছে ওই ফিরোজ মিয়া। এর একটা বিহিত করুন হুজুর, ইনসাফ করুন। ফিরোজ আমার উজির? ও তো এমন মানুষ নয়। আমার কথা ইয়কিন না হলে তাকেই ডেকে জিজ্ঞেস করুন।
ঠিক আছে। এই, কে আছিস? ফিরোজ মিয়াকে এক্ষুনি ডেকে আন। ডাক যে আসবে সে তো জানতই ফিরোজ, সুতরাং আগে থেকেই তৈরি ছিল সে। ডাক আসতেই সে দরবারে এসে দাঁড়ায়। সালাম হুজুর। এই যে ফিরোজ মিয়া, কে শুনছি তোমার সম্পর্কে? জি, ওই বাগানের ব্যাপারটা তো। তুমি বলে ওর বাগানটা একেবারে তছনছ করে ছেড়েছ? হ্যাঁ হুজুর, তার আগে একটা কথা আপনাকে জানিয়ে রাখি হুজুর, এই লোকটা আমার বিবির ভাই। ও আচ্ছা, তো বিবির ভাই হোক আর যেই হোক, তাই বলে তোমার কাজটা তো আর ন্যায়সঙ্গত হচ্ছে না মিয়া। অন্যায় তো তুমি করেছো। হ্যাঁ আমি মানছি আমি অন্যায় করেছি হুজুর, কিন্তু আমারও কিছু বলার আছে জাহাপানা। আপনার সাজা শোনানোর আগে আমায় সেটা বলার সুযোগ আপনি দেবেন আশা করি। সেটা শুনতেই তো ডেকেছি তোমায়। বলো বলো, তোমার কি বলার আছে বলো। হুজুর আমি মানছি ও যা বলছে সব সত্যি। ওর সুন্দর বাগান আমাকেও দিয়েছিল, বাগানে ফুল ফল পাখি সব ছিল। সেই বাগান আমারই অযত্নে লণ্ডভণ্ড হয়ে গেছে হুজুর, আমি মানছি। কিন্তু কেন অমন বাগানের অযত্ন করেছি সেটারও তো একটা কারণ আছে হুজুর, তাই না? কি কারণে? সেই বাগানের ওপর একটা সিংহের নজর পড়েছে হুজুর। সিংহটা বাগানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এখন তাকে টপকে আমি বাগানে ঢুকি কি করে হুজুর? আমার যে জান নিয়ে টানাটানি হয়ে যাবে। কি বলছো? সিংহ? তাও আবার আমার সালতানিয়াতে? জি হুজুর। ফিরোজের কথা বুঝতে সময় নেয় সুলতান। তার সালতানিয়াতে সিংহ কোথায়? জঙ্গলে তো সিংহ নেই। তাহলে হঠাৎ সুলতানের চোখ মুখ বদলে যায়। আচ্ছা, এই লোকটা ফিরোজের বিবির ভাই। এখানে বাগান মানে বিবি, আর সিংহ মানে আমাকে বলছে। চোখ মুখ লাল হয়ে যায় সুলতানের। তাহলে কি সবাই জেনে গেছে তার কীর্তি? জানবেই তো, জানারই কথা। যা, আজকের মতো এখানেই শেষ। আর কি করার আছে? তোমার আপা তো আর হুকুম খেলাপ করতে পারে না। আমার কি মনে হয় হুজুর, সুলতান নিজের ভুল স্বীকার করে নেবে। কভি নেই। সুলতান কঠিন সাজা দেবে ওই ফিরোজকে। দেখে নিও, যে অন্যের বিবির দিকে নজর দেয় সে কি ভালো লোক হতে পারে কোনোদিন? ভালো আর মন্দ, লোকের নজর তো অন্যের বিবির ওপরেই থাকে হুজুর। নিজের বিবির দিকে কে কতটা নজর দেয়? এই রে, এমন কথা বলতে আছে সুলতানকে? এই নিয়ে না আবার বেগমকে সাজা শুনিয়ে দেয় সুলতান শাহরিয়ার, তাহলেই বাকি গল্প আর শোনা হবে না। শুধু এটাই তো নয়, এখনো যে অনেক গল্প শোনা বাকি আছে আমাদের। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, জহুরি, রামস্বরূপ গাঙ্গুলি, দোস্ত, আলাপন মুখার্জি, বৃদ্ধ, পার্থ রয়, বেদুইন, স্পন্দন দাস, সুলতান, শেখর, হাসান, অভিজিৎ বিশ্বাস, আম্মি, গার্গী হর চট্টোপাধ্যায়, উজির ফিরোজ, আরজো জানা, বন্দা, সায়ন্তন ঘোষ, বিবি, আম্রপালি ঘোষ মিত্র, সুলতান, সুদীপ্ত ঘোষ। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।
মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন।